রাজিতা বাসার ঘরে বসে ওর স্বামীর জন্য অপেক্ষা করছে। কেউ হয়তো হুইল চেয়ারে করে রুমে দিয়ে যাবে সেই আশায় বারবার দরজার দিকে তাকাচ্ছে। দুপুর থেকে কান্না করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে। খুব বেশি অপেক্ষা করিয়ে ফেললাম মনে হচ্ছে। প্রশ্নটা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় রাজিতা। সেখানে হুইল চেয়ারে বসা কেউ নেই। ওর সামনে জলজ্যান্ত একটা বলবান পুরুষ দাঁড়িয়ে আছে, যার রূপের আলো পুরো ঘরে যেন ঠিকরে পড়ছে। কিছুক্ষণ অবাক চোখে সেই রূপের সুধা পান করে রাজিতা। তারপর হঠাৎ করে ওর মনে পড়ে যে এই ঘরে তো ওর স্বামীর থাকার কথা, যে হুইল চেয়ার ছাড়া এক মুহূর্ত নড়তে পারে না। তাহলে এই লোকটাকে, আপনি কে, আর এখানে কি করছেন? বলেই বিছানা থেকে নেমে কিছু একটা খুঁজতে থাকে রাজিতা। ছেলেটা হাসি মুখে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, একটু আগেই যার নামে কবুল পড়লে তাকেই চিনতে পারছো না? রাজিতা সারা ঘর খুঁজে একটা কলম হাতে নিয়ে সেটার ক্যাপ খুলে ছেলেটার দিকে এগিয়ে ধরে পিছনে যেতে থাকে। ভয়ে ওর ফর্সা মুখটা পাংশু হয়ে গেছে। দেখুন, আপনি কিন্তু আর সামনে এগোবেন না। আমি কিন্তু এই কলমটা দিয়ে আপনাকে এতক্ষণে ছেলেটি ওর সামনে চলে এসেছে। খপ করে রাজিতার দুর্বল আর ভীত হাত থেকে কলমটা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, আনান রেদওয়ানের স্ত্রী এত বোকা হলে চলবে? এই কলম দিয়ে তুমি নিজেকে রক্ষা করবে মিসেস রাজিতা রেদওয়ান? আনান রেদওয়ান নামটা শুনেই রাজিতা চমকে ওঠে। এ নামের ছেলের সাথেই তো ওর বিয়ে হয়েছে, কিন্তু ওই ছেলে তো হাঁটতে পারে না। তাহলে কি ইনি মিথ্যে বলেছে? কান্নাকাটিতে রাজিতা এতটাই বিভোর ছিল যে সারা রাস্তা পাশে বসে থাকা ছেলেটাকেও খেয়াল করেনি যে সে দেখতে কেমন। এইবার কিন্তু আমি চিৎকার করব, বলুন উনি কোথায় আর আপনি কে? বলতে বলতে দরজার কাছে গিয়ে লক খুলতে যায়। আনান গিয়ে রাজিতার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের দিকে ঘুরিয়ে নেয়। দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। আনান অবাক চোখে রাজিতার ফুলে যাওয়া চোখ মুখ দেখতে থাকে। হঠাৎ রাজিতা অনেক জোরে চিৎকার করে ওঠে। আনান ভয়ে ওকে ছেড়ে দিলে রাজিতা কান্না করতে করতে দরজা খুলে বাইরে চলে যায়। ততক্ষণে দরজার সামনে আনানের বাবা তানজিব রহমান আর ওর মা সামিরা রহমান এসে গেছে। আনানের মাকে জড়িয়ে ধরে রাজিতা বলতে থাকে, আন্টি দেখুন, এই লোকটা আপনার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে। বলছে উনি নাকি আনান। এ মেয়ে, আন্টি কি? হ্যাঁ মা বলো। শ্বশুরবাড়িতে প্রথম এসেই শাশুড়িকে আন্টি বলছো? তোমার মা বাবা তোমাকে এই শিখিয়েছে? বলেই চেঁচাতে থাকে আনান। আনানের মা উল্টো আনানকে ধমক দিয়ে বলল, কি বলেছিস তুই ওকে? মেয়েটা কি পরিমাণ ভয় পেয়েছে দেখতে পাচ্ছিস না? রাজিতা দুজনের কথা শুনে কিছুই বুঝতে পারে না। আনানের মাকে আগেও দেখেছে ও, তাই চেনে। রাজিতা চুপ হয়ে গেছে একদম। আনানের মা রাজিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এটাই তো আনান মা। কিন্তু সবাই যে বলেছিলেন উনি। হ্যাঁ, এটা আনানের পাগলামি ছিল। ওকে বলেছিলাম যে মেয়ের সাথে আলাদা দেখা করতে, কথা বলতে, কিন্তু ও জিদ ধরে বসেছিল যে মেয়েকে যেন ওর পরিচয় না দেওয়া হয়। বিয়ে যেহেতু করতেই হবে, কেউ কারো সম্পর্কে না জেনেই বিয়ে করবে। আর আমরা কেউ জানতাম না যে বিয়ে করতে ও হুইল চেয়ারে করে যাবে। এটা ওর প্ল্যান ছিল। রাজিতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও সবসময় চাইতো যে ওর জীবনে ড্রামাটিক কিছু হোক, কিন্তু এত ড্রামাটিক কিছু হবে কল্পনাও করতে পারেনি। তোমার কোনো বোনই তো আমাকে বিয়ে করতে রাজি হলো না, তুমি কেন হলে? আনানের প্রশ্ন শুনে ওর দিকে তাকালো রাজিতা। আসলে কি এই লোকটা ওর স্বামী, নাকি ও আবার কোনো স্বপ্ন দেখছে? মাঝে মধ্যেই এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে রাজিতা। আন্টি, আমাকে একটা চিমটি কাটুন তো। বলেই আনানের মায়ের দিকে নিজের গালটা এগিয়ে দেয় রাজিতা। আনানের মা এক গাল হেসে আনানকে উদ্দেশ্য করে বলল, আনু বাবা, বৌমাকে ঘরে নিয়ে যা, ওর একটু বিশ্রামের প্রয়োজন। একদিনে এতগুলো ধাক্কা সামলে উঠতে পারছে না। বলে নিজের ঘরের দিকে চলে গেলেন উনি। রাজিতা এবার আনানের বাবার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আঙ্কেল আপনি বলুন না এসব কী হচ্ছে? মা তুই ঘরে যা, অনেক রাত হয়েছে, কাল তোকে সব খুলে বলবো। আনান, ওকে ঘরে নিয়ে যা। আনানের বাবা মা ওনাদের রুমে চলে যেতেই আনান রাজিতাকে বলল, এইবার আপনার কনফিউশন দূর হয়েছে মিসেস রাজিতা রেদওয়ান? এবার ঘরে চলুন। আমার সিঙ্গেল লাইফের বিছানাটা আজ ডাবল হয়ে যাওয়ার অপেক্ষায় আছে। রাজিতা মুখটা আরও ফুলিয়ে বলল, যাব না আমি কোথাও। আপনারা সবাই মিথ্যাবাদী।
আমার বিয়ে নিয়ে যত স্বপ্ন ছিল সব পুড়িয়ে ছারখার করে দিয়েছেন, বলেই আবার কান্নাকাটি শুরু করে দিল। একটা মানুষ এত কান্না কিভাবে করতে পারে কে জানে। চোখের জলগুলো জমিয়ে রাখলে আমাদের সুইমিং পুলে আর আলাদা করে পানি দিতে হতো না। আপনি একটা ধোঁকাবাজ, নীলা আপুকে ধোঁকা দিয়েছেন। তোমার নীলা আপুকে আমি ধোঁকা দেইনি। আমি হাঁটতে পারি না শুনেই উনি নিজেই বিয়েটা ভেঙে দিয়েছেন। তো আপনি মিথ্যে কেন বলেছিলেন? এটা তো একটা পরীক্ষা ছিল মাত্র, আর সে পরীক্ষায় তুমি লেটার নিয়ে পাশ করেছ। যে কেউ তো আর আনান রেদওয়ানের বউ হতে পারে না, তাই না? রাজিতা কান্না একটু থামিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন? কোনো দেশের রাজপুত্র? আমি আমার রাজ্যের রাজা, বাবা মায়ের রাজপুত্র, আর আজ থেকে রাজিতা ম্যামের রাজা। এবার তো ঘরে চলুন মহারানী। যাব না আমি আপনার ঘরে। কথাটা বলতেই আনান মুহূর্তের মধ্যে রাজিতাকে কোলে তুলে নিল আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখেছো দাদু, তোমার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমাকে আজ এসব আলু পটলকে কোলে নিতে হচ্ছে। শুধু তাই নয়, আবার প্রশংসাও করতে হচ্ছে। কি আমি আলু পটল? আর আপনি কি? আপনি তো একটা ঢ্যাঁড়স। আনানের কোলে থেকে চাচাতে থাকে রাজিতা। নো, ওটাও তুমি, কারণ ঢ্যাঁড়স তো লেডিস ফিঙ্গার। শুধুমাত্র দাদুর আত্মার শান্তির জন্যই তোমাকে এখনও সহ্য করছি আমি, নইলে এতক্ষণে, বলেই বিছানায় নিয়ে ঠাস করে ফেলে দেয় রাজিতাকে। আসলে আনানের দাদু আর রাজিতার দাদু দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা চেয়েছিল যে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে চিরদিনের জন্য আত্মীয় হবে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। দুজনের কারোরই মেয়ে হয় না রাজিতার দাদার দুই ছেলে, আর আনানের দাদার এক ছেলে হয়। পরে তারা তাদের ওয়াদা রক্ষা করার জন্য নতুন আরেকটা ওয়াদা করে যে তাদের নাতি নাতনিদের বিয়ে দিবে। আনানের বাবার যেহেতু একটাই সন্তান, সেহেতু যাই হয়ে যাক না কেন আনানকে রাজিতাদের পরিবারই বিয়ে করতে হবে। আর রাজিতার মা বাবা ওর ছোটোবেলাতেই একটা দুর্ঘটনায় মারা গেছে। ওর চাচার কাছেই ও বড় হয়েছে। ওর চাচার আবার এক ছেলে দুই মেয়ে। বড় মেয়ে নীলার সাথে আনানের বিয়ে ঠিক করেছিল, আর বাকিটা তো বোঝাই যাচ্ছে। নিজের চাচা চাচির ঋণ শোধ করতে আর নিজের মৃত দাদুর স্বপ্ন পূরণ করতে অবশেষে রাজিতাই রাজি হয়েছিল হুইল চেয়ারে বসা একটা ছেলেকে বিয়ে করতে। কিন্তু এখন তো সব চেঞ্জ হয়ে গেছে। সামনে আরও কী হতে চলেছে কে জানে। রাজিতাকে বিছানার উপরে ফেলতে রাজিতা আবার চেঁচিয়ে উঠল, ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এত জোরে কেউ আছাড় মারে? আনান ওকে নকল করে বলল, ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এমনভাবে বলছে যেন আমি ওনাকে আকাশ থেকে ফেলেছি। আকাশ থেকে না ফেলুন, আপনার, একটু বলেই থেমে গেল রাজিতা। আনান ওর কাছে এগোতে এগোতে বলল, এত কষ্ট করে কোলে করে নিয়ে আসলাম, ধন্যবাদ দিবে কি? উল্টো আমাকেই কথা শোনাচ্ছি। ওর জন্যই তো বলে যে মানুষের ভালো করতে নেই। আপনার ভালো আমার লাগবে না। একে তো ধোকা দিয়ে বিয়ে করেছে, তার উপর জোর খাটাচ্ছে। আমাকে তেমন মেয়ে পাননি যে জোর খাটিয়ে সব করবেন। আনান হাসতে হাসতে রাজিতার আরও কাছে এগিয়ে যায়, একদম রাজিতার মুখের সামনে গিয়ে বলে, জোর করে কি করলাম মিসেস? রাজিতা এক ধাক্কায় আনানকে সরিয়ে দিয়ে বলল, কিচ্ছুই করতে পারবেন না। একদম আমার কাছে আসবেন না। কাছে আসলে কিন্তু আমি আবার কি কলম অ্যাটাক করবে নাকি? বলেই হো হো করে হেসে ওঠে আনান। তুমি কি ভেবেছো? আমি তোমাকে বিয়ে করেছি বলে তোমার রূপের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে গেছি? মোটেও না। আমার জন্য কত মেয়ে পাগল, আর আমি কি না তোমার মতো একটা ক্যাবলা মেয়ের জন্য পাগল হব? নিহার দাদু ওয়াদা করেছিল তোমার দাদুকে, নইলে তোমার দিকে আমি ফিরেও তাকাতাম না। তো কে বলেছে আমার দিকে ফিরে তাকাতে? যেসব মেয়েরা আপনার জন্য পাগল তাদের কাছে যান। তখন তো আবার এটা বলবে না যে ক্যারেক্টারলেস ছেলে। আপনার ক্যারেক্টার কেমন তা তো বুঝেই গেছি। চেনা নেই জানা নেই একটা মেয়ের গায়ে পড়ে ঝগড়া করতে এসেছেন। হে লিসেন, তুমি অপরিচিত হলেও আজ থেকে আমার বিয়ে করা একমাত্র বউ, আর তোমার জন্য আমি যা করছি শুধুমাত্র একজন স্বামীর দায়িত্ব হিসেবেই করছি। তুমি চাইলে আরও কিছু স্বামীর দায়িত্ব পালন করতে পারি। বলেই আবার রাজিতার দিকে এগিয়ে যেতে থাকে আনান। রাজিতার ফোলা ফোলা মুখটা এবার লজ্জায় রাঙা হয়ে যায়। দুই হাতে মুখ ঢেকে বলতে থাকে, একদম কাছে আসবেন না। আমি মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়া বাচ্চা একটা মেয়ে। আনান হাসতে হাসতে রাজিতার পেছন থেকে বালিশটা নিতে নিতে বলল, অনার্স দ্বিতীয় বর্ষে পড়া একটা মেয়ে যে বাচ্চা হয় তা তো আগে জানতাম না। তোমার থেকে আজ বাচ্চার একটা নতুন সংজ্ঞা শিখলাম। তোমার থেকে দেখছি অনেক কিছু শিখতে হবে আমার। হাহা করে হেসে দিল আনান। তুমি কি ভেবেছিলে
আমি তো বালিশটা নিচ্ছিলাম ঘুমাবো বলে। তুমিও ফ্রেশ হয়ে ওসব রংচং ধুয়ে আসো। কান্না করতে করতে মুখের একেবারে 13টা থেকে 14টা বাজিয়ে ফেলেছ। আর এসব ঢংমার্কা কাপড় চেঞ্জ করো। কিছু না পেলে দেখো, মা মনে হয় আলমারিতে তোমার জন্য কিছু কাপড় চোপড় রেখেছে। ভয় পেও না। তুমি না চাইলে আমি তোমাকে কোনো কিছুতে জোর করব না। আমি অমন ধরনের স্বামী নই। রাজিতা লজ্জা পেয়ে বাথরুমে চলে গেল। সেখানে আগে থেকে দুটো তোয়ালে, দুটো ব্রাশ, আনানের জিনিসের পাশাপাশি মেয়েদের প্রয়োজনীয় সব জিনিসও সাজানো। তার মানে আগে থেকেই কেউ সব সাজিয়ে রেখেছে। রাজিতাদের বাড়িতে বিয়ের জন্য বিশাল আয়োজন করা হলেও এখানে তার ছিটে ফোটাও নেই। নিশ্চয়ই আনান কোনো অনুষ্ঠান করতে দেয়নি। আচ্ছা, ওর আবার নতুন করে কাউকে বিয়ে করার ফোন দিনি তো? অনুষ্ঠান কেন করেনি? বাবা মায়ের একমাত্র ছেলে, তবুও কোনো অনুষ্ঠান ছাড়াই বিয়ে করলো। আনান পেশায় কী করে তাও তো রাজিতা জানে না। শুধু শুনেছিল যে ঢাকায় 2টা বাড়ি আছে, একটা ভাড়া দেওয়া, আরেকটার একটা ফ্ল্যাটে ওরা থাকে, বাকিগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া। নিজের সম্পর্কে কেন যে সব লুকিয়ে রেখেছে কে জানে। কোনো মাফিয়া টাফিয়াদের সাথে তো আবার জড়িত নেই। এসব ভাবতে ভাবতে শুনতে পায় যে বাথরুমের বাইরে থেকে আনানোকে ডাকছে। এই যে আমার বাচ্চা মিসেস, বাথরুমে তো ঢুকে গেলেন, কাপড় কে নিবে? দরজাটা খুলুন, এই কাপড়টা নিয়ে চেঞ্জ করে নিন। আমার তো মনে হচ্ছে যে বাথরুমটা তোমার অনেক পছন্দ হয়েছে, তুমি চাইলে ওখানেও ঘুমাতে পারো। রাজিতা দরজা খুলে কাপড়টা নিয়ে আবার বন্ধ করে দিতে দিতে বলল, আপনি আসলেই বেহায়া। যতই আমার থেকে দূরে থাকতে বলছি ততই কাছে আসছেন, আবার বলছেন যে আপনি অমন স্বামী না। বলে খট করে আনানের সামনে দরজাটা বন্ধ করে দিল। সকালে আনান ঘুম থেকে উঠে দেখে যে 4 হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রাজিতার পা আনানের গায়ের উপর তুলে দিয়ে আরামে ঘুমাচ্ছে। আর একটু হলেই তো আনানের লাথি খেয়ে নিচে পড়তে হতো। এত বাজেভাবে কেউ শুয়ে থাকে নাকি? এই মেয়েটাকে নিয়ে যে কি করবে? কেন যে ওর দাদু এমন একটা ওয়াদা করেছিল, ও জীবনে ওর দাদুকে ক্ষমা করতে পারবে না, ভাবতে থাকে আনান। তারপর রাজিতার মাথার নিচে একটা বালিশ দিয়ে দিল আর কাঁথা দিয়ে শরীরটা ঢেকে দিল। আনানের মা এর মধ্যে 2বার কাজের মেয়েটাকে পাঠিয়েছে আনানা রাজিতাকে ডেকে আনার জন্য। আনান রাজিতাকে ঘুম থেকে না তুলে যেতেও পারছে না। অবশেষে হাতে পানি নিয়ে রাজিতার চোখে মুখে ছিটিয়ে দিল আনান। পানি ছিটায় দরফর করে লাফিয়ে উঠল রাজিতা। তারপর সামনে পানির গ্লাস হাতে আনানকে দেখতে পেয়ে বলল, কি করছেন এসব? আমার বাচ্চা মহারানীর ঘুম ভাঙাচ্ছি। এভাবে কি কেউ কারো ঘুম ভাঙায়? তো কিভাবে ভাঙাবো? আমার তো মনে হয় তোমার ঘুম ভাঙানোর জন্য মাইক আনাতে হবে। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, কাল থেকে যেন দেরি না হয়। তাহলে নেক্সট টাইম বালতি ভর্তি পানি রেডি থাকবে বলে দিলাম। বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল আনান। খাবার টেবিলে সবাই রাজিতার জন্য অপেক্ষা করছে দেখে লজ্জায় রাজিতার মুখটা এইটুকুন হয়ে গেছে। খাওয়া শেষে রাজিতা ও শাশুড়িকে গিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আমি ওই বাড়িতে কখন যাব আন্টি? তোমার চাচু বলেছিল যে ওনারা তোমাকে নিতে আসবে। কিন্তু আনান, এটুকু বলতেই রাজিতা জোরে বলে উঠল, আমাকে ওই বাড়িতেও যেতে দিবে না নাকি? এবার আনানের মা হেসে ফেললেন, ধুর পাগলি, আমাদের তোর কি মনে হয় আমরা কি তোকে খাঁচায় বন্দি করেছি নাকি যে যেতে দিব না? তাহলে? আনান বলল যে শুধু শুধু ওনাদের কষ্ট করে আসতে হবে না, আনান নিজেই তোকে নিয়ে যাবে। আমি ওনার সাথে কেন যাব? আমি চাচুর সাথেই যাব। এতক্ষণ আনান রাজিতার কথাগুলো শুনছিল। এবার বলে উঠল, বেশি কথা বলো না, যদি যেতে চাও তো তাড়াতাড়ি রেডি হয়ে আসো, নইলে কিন্তু আমি আর নিয়ে যেতে পারবো না। রাজিতা মুখ বাঁকিয়ে বলল, কে বলেছে আপনাকে কষ্ট করে নিয়ে যেতে? আমি চাচুর সাথেই যাব। মা, ওকে বলো রেডি হতে, আমার হাতে বেশি সময় নেই। আনানের মা রাজিতাকে ঠেলে রুমের দিকে পাঠাতে পাঠাতে বললেন, যা মা, ওর সাথে বেশি বাজে বকিস না, ও ভালোর ভালো আবার রেগে গেলে। আচ্ছা আন্টি, আমি যাচ্ছি, তবে আজ কিন্তু আসবো না। ও বাসায় সবাই এসেছে, কত মজা করছে, আর আমি এখানে। আনান এবার রাজিতার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। তোমাকে না বারণ করেছি আমার মাকে আন্টি না ডাকতে? মা ডাকলে কি তোমার মুখ খুলে পড়ে যাবে, নাকি কথা বলা বন্ধ হয়ে যাবে? আচ্ছা বলবো, বাইরে বলবো। বললেও রাজিতা মনে মনে ভাবতে থাকে যে কাল রাতে কি সুন্দর হেসে হেসে কথা বলছিল, আর সকালে উঠে মুখটা একেবারে রামকরুর ছানার মতো গোমরা করে রেখেছে। কি লোক রে বাবা ওই আন্টি, থুক্কু। মা ঠিকই বলেছে, এর মুড সুইং হয় খুব দ্রুত। রাজিতা গাড়ি থেকে নামতেই ওর চাচাতো বোন নীলা আর রিমি ছুটে আসে।
নীলা রাজিতাকে জড়িয়ে ধরে বলতে থাকে, সরি রে, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, আমাকে ক্ষমা করে দিস বোন। এটুকু বলতে না বলতেই যখন আনান গাড়ি থেকে নামলো তখন নীলাসহ বাকি সবাই হা করে তাকিয়ে আছে আনানের দিকে। কে এই সুন্দর ছেলেটা? আনানকে দেখে কেউ চিনতে পারছিল না, আর সবাই রাজিতার বরকে খুঁজছিল, কিন্তু কোথাও হুইল চেয়ার না দেখে ভাবতে থাকে যে রাজিতার বর আসেনি। কিন্তু নীলার বাবা যখন এসে আনানকে উদ্দেশ্য করে বলল, আনান বাবা ভেতরে আসো, তখন নীলা আর রিমি এটা ভেবে অবাক হলো যে এই ছেলেটিকে ওর বাবা কি করে চেনে। এ কথা জিজ্ঞেস করতে যাবে তখন আনান ওর মিষ্টি কণ্ঠে বলল, আমি ভেতরে কি করে যাব বলুন, আপনাদের মেয়ে তো আমাকে রেখে হনহন করে চলে যাচ্ছে। রাজিতা পেছন ফিরে বলল, আপনার কি পা নেই নাকি হাঁটতে পারেন না যে আমাকে নিয়ে আসতে হবে? রাজিতার চাচা ওকে থামিয়ে দিয়ে বলল, নিজের স্বামীর সাথে অমন করে কথা বলতে হয় না মা। নীলা আর রিমি নিজের বাবার মুখে এ কথা শুনে বুঝে গেল যে ওদের সামনে দাঁড়িয়ে থাকা এই সুন্দর ছেলেটাই রাজিতার বর, কিন্তু সেটা কিভাবে সম্ভব? নীলা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনান রাজিতার চাচার সাথে বাসায় ঢুকছিল তখন নীলা ওর সামনে এসে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। এখানে নয়, একটু পার্সোনাল কথা। এটুকু বলতেই ওর বাবা বললেন, নীলা মা শান্ত হ, বাড়ির নতুন জামাই মাত্র আসলো, বাসায় আসতে দে, বসতে দে, একটু রেস্ট করুক, তারপর যা বলার দরকার বলিস। ও তো আর কোথাও চলে যাচ্ছে না। রাজিতার সাথে অন্য সবাই এতক্ষণে বাসার মধ্যে চলে গেছে পুরো ঘটনা শোনার জন্য, আর রাজিতা সবার কাছে ওর সাথে ঘটে যাওয়া কালকের ঘটনাগুলো বলে যাচ্ছে। সবাই সিনেমার কাহিনী শোনার মতো মনোযোগ দিয়ে শুনছে রাজিতার কথা। নীলা ওর বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, তুমি নিজের মেয়ের সাথে এটা কি করে করতে পারলে? আমার যে রাজিতা তোমার কাছে আপন হয়ে গেল। ওর বাবা নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বলল, তুই এসব কী বলছিস? আমি নিজেও কিছু জানতাম না এ ব্যাপারে। এসব তো আনান বাবার প্ল্যান ছিল। আমি তো রাজিতার সাথে বিয়ের পর পুরো ঘটনা জানতে পারলাম। বাবা, তুমি কাজটা মোটেও ঠিক করনি। নীলার নিজের বাবার সাথে এমনভাবে কথা বলতে দেখে আনানের প্রচুর রাগ হচ্ছিল, কি বলবে বুঝতে পারছিল না। দেখুন, আপনি আঙ্কেলকে শুধু শুধু দোষ দিচ্ছেন। আঙ্কেল কালকেই আমাকে প্রথম দেখেছেন, উনি নিজেও আমার প্ল্যান সম্পর্কে কিছু জানতেন না, আমি জানতে দিইনি। আর আপনি আমাকে বিয়ে করতে এসে আমারই নিজের চাচাতো বোনকে বিয়ে করে নিয়ে গেলেন, লজ্জা করলো না? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি আপনার ছোটো বোনকে বিয়ে করতে নয়, আপনাকেই বিয়ে করতে এসেছিলাম। সে তো আপনি নিজেই নিজের বিয়ে ভেঙে দিলেন। হ্যাঁ, ভেঙে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি কি একবারের জন্য বলেছিলাম যে আমি হাঁটতে পারি না? তাহলে ওই হুইল চেয়ার, সে তো আমার কালকে হাঁটার কোনো মোড ছিল না, এজন্য এনেছিলাম। মজা করছেন আমার সাথে? আমার জীবনটা নষ্ট করে দিয়ে মজা লাগছে আপনার? সরি, এক মিনিট, আমি আপনার জীবন নষ্ট করলাম মানে? তাহলে কালকের ওইসব নাটক কী জন্য? দেখুন, বিয়ে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে, তেমনি আমারও স্বপ্ন ছিল যে হুইল চেয়ারে বসে বিয়ে করতে আসব। তাহলে সেটা আগে কেন বলেননি? আগেই তো বলেছিলাম। কেন, আপনার বাবা আপনাকে বলেনি যে ছেলে যেমনই হোক আপনাকে বিয়ে করতে হবে? আমি তো সেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে যাই হয়ে যাক না কেন বিয়ে করেই যাব। সো বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরেছি। আপনিই তো আপনার কথা রাখতে পারেননি। নীলা আর কিছু বলার মতো না পেয়ে নিজের বাবার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, বাবা, তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। বলেই কান্না করতে করতে ওখান থেকে চলে গেল নীলা। নীলার বাবা আনানকে উদ্দেশ্য করে বলল, ওর কথায় কিছু মনে করো না বাবা, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আরে আঙ্কেল, কি যে বলেন না, আপনি কেন ক্ষমা চাইবেন? আমি কিছু মনে করিনি। আনান বাসায় ঢুকতেই শুনতে পেল যে রাজিতা কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। রাজিতা সবাইকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে, জানিস তারপর কি হলো? আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম, আর ওই কানা এসে আমার মধুর স্বপ্নে জল ঢেলে দিল। ওর কথা শুনে সামনে সবাই শব্দ করে হাসছে। রাজিতা একটু থেমে আবার বলল, আরে আমি এমনি জলের কথা বলছি না, সত্যি সত্যি হাতিটা আমার চোখে মুখে পানি ছিটিয়ে। এটুকু বলতেই আনানের দিকে চোখ গেল রাজিতার। আনানকে দেখে ও বোবা হয়ে গেল। রাজিতার চাচাও লজ্জা পেয়ে গেল রাজিতার কথাগুলো শুনে। তারপর রাজিতাকে ডেকে বলল, অনেক গল্প হয়েছে, এবার এইদিকে আয়, আনানকে তোর রুমে নিয়ে যা, দুজনে ফ্রেশ হয়ে আয়। রাজিতা অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে এলো, আনানকে নিয়ে রুমে চলে গেল। আনান ফ্রেশ হয়ে রাজিতাকে বলল, তোমার চাচির সাথে দেখা করেছ? রাজিতা জিভ কেটে বলল, ধুর, ভুলেই গিয়েছি,
ওদের সাথে গল্প করতে করতে মনেই নেই যে ছোট আম্মুর সাথে দেখা করতে হবে। ছোট আম্মু কী যে ভাববে। এই বলেই দৌড়ে ছুটে যেতে লাগলো রাজিতা। আনান পেছন থেকে ডেকে বলল, আস্তে ছোট, পড়ে যাবে তো। আমিও যাচ্ছি, চলো। হ্যাঁ, রাজিতা পেছন ফিরে আনানকে বলল, আপনি কেন যাবেন? আচ্ছা পাগলি মেয়ে তো, আমি কোথায় এসেছি বলো তো? আমাদের বাসায়। আমার কিছু হয় না? রাজিতা লজ্জা পেয়ে বলল, আপনার শ্বশুর বাড়ি? জি মহারানী, আপনি তো নিজের বাসায় এসেই আমার নামে বদনাম ছড়ানো শুরু করেছেন। কি বদনাম ছড়ালাম? ওই যে বলেছিলে কানা, হাতি, আরও কী কী যে বলেছ কে জানে। রাজিতা মুসকি মুসকি হাসছে। আনান আর রাজিতা ও চাচির রুমের সামনে যেতে শুনতে পেল যে ওর চাচি বলছে, ওই যে কথায় আছে না, দুধকলা দিয়ে কালসাপ পোষা। তো আমিও এতদিন তাই করেছি, দুধকলা দিয়ে কালসাপ পুষেছি, যে আজ আমাকে ছোবল মারল। রাজিতাকে দেখি ওর চাচা ওর চাচিকে বলল, আরে বাসায় নতুন জামাই এসেছে, আর তুমি এখানে কি করছো? যাও ওদের খেতে দাও কিছু। রাজিতা চাচি মুখটা কালো করে রাজিতার দিকে তাকালো যেন এক্ষুনি ওকে চিবিয়ে খাবে। রাজিতা ওর চাচির এমন রূপের কারণ বুঝে গেছে, কিন্তু আনানের সামনে সেটা প্রকাশ করতে চাইল না। কেমন আছো ছোট আম্মু? বলেই ওর চাচিকে জড়িয়ে ধরল। ওর চাচি ওকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই আর তোর চাচু যেমন রেখেছিস। ওর চাচির এমন কথায় রাজিতা কি উত্তর দিবে ভেবে পায় না। যে হাসি মুখ আর উচ্ছ্বাস নিয়ে ওর চাচির সাথে দেখা করতে গিয়েছিল তার ছিটে ফোটাও আর নেই। আনান রাজিতার মনের অবস্থা বুঝতে পারল। ও প্রথমে ওর চাচি শাশুড়িকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তুমি যে কাজটা করলে বাবা, এটা কি মোটেও ঠিক? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমার মেয়েটাকে এভাবে কেন ঠকালে? ঠকালাম কোথায়? আমার মেয়েটাকে কেন বিয়ে করলে না? কেন এমন নাটক করে আমাদের ভরকে দিলে? কেন? আপনাদের ঘরের মেয়েকেই তো বিয়ে করেছি, খুশি হননি? উনি আনানের কথার কোনো উত্তর দিলেন না। রাজিতার চাচা ওনার দিকে চোখ গরম করে তাকিয়ে আছেন। তোমরা ফ্রেশ হয়েছো? চলো কিছু নাস্তা করে নাও। রাজিতা, ওকে নিয়ে আয়। রাজিতার চাচি কথাটা বলেই ওখান থেকে চলে যেতে লাগলেন। আনান ওনাকে উদ্দেশ্য করে বললেন, আসলে আন্টি, আমরা নাস্তা করে এসেছি। রাজিতা আপনাদের দেখতে চাচ্ছিল, তাই নিয়ে আসছিলাম। আমরা এখনই চলে যাব, তাই না রাজিতা? বলি রাজিতার দিকে তাকায় আনান। রাজিতা বুঝতে পারল যে এখানে থাকলে ওর চাচি আর চাচাতো বোনদের কথা শুনতে হবে, যা হজম করার ক্ষমতা হয়তো ওর এখন নেই। তাই আনানের সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ ছোট আম্মু, তোমাদের দেখার জন্য এসেছিলাম, এখন আসি। ওর চাচা বলে উঠলেন, মাত্র আসলি আর এখনই চলে যাবি? এখন কি আর আমরা কেউ আছি ওর? এত ভালো স্বামী পেয়েছে, শ্বশুর বাড়ি পেয়েছে, ওরাই তো এখন ওর সব। যাবি যখন আসছিলি কেন? রাজিতার খুব কান্না পাচ্ছে, অনেক কষ্টে তা আটকে রেখেছে। আনান ওর হাতটা শক্ত করে ধরে বলল, আসলে আপনারা কিছু মনে করবেন না, মা বারবার বলে দিয়েছে যেন তাড়াতাড়ি ফিরি। কে না কে আসবে রাজিতাকে দেখতে, তাই আর থাকতে পারছি না, আর একদিন এসে থাকবেও। ওর চাচাও আনানের কথায় আঁচ করতে পেরেছিলেন যে ও রাজিতাকে এখান থেকে কেন নিয়ে যেতে চাইছে। নিশ্চয়ই ওর চাচির বলা কথাগুলো সব শুনেছে, কিন্তু ওর চাচি তো ওনাকে দোষারোপ করছে। উনি কিভাবে বোঝাবেন যে রাজিতার সাথে বিয়ের আগে পর্যন্ত জানতেন না যে আনান পুরোপুরি সুস্থ? আর সবচেয়ে বড় কথা যে রাজিতার এত ভালো একটা বিয়ে হয়েছে, এজন্য ওনার তো খুশি হওয়ার কথা, তা নয়? চাচু, আমরা আজ তাহলে আসি। চাচি, আসি। নীলাপু আর রিমি কোথায়? রাজিতা চাচি আর কিছু বলছেন না। উনি নিজেও রাজিতাকে কিছুটা হলেও ভালোবাসতেন, কিন্তু আজ আনানকে দেখার পর কেন জানি উনি রাজিতাকে ওর পাশে সহ্য করতে পারছেন না। যেখানে ওনার মেয়ের থাকার কথা ছিল সেখানে রাজিতা আছে। ওরা কোথাও। তোরা থাকবি না যখন, তাহলে কিছু একটা নাস্তা করে যা। তোর ছোট আম্মু এত কষ্ট করে রান্না করেছে। রাজিতা হ্যাঁ বলতে যাবে, তখন আনান ওকে কিছু বলতে না দিয়ে বলল, সরি আন্টি, মাত্রই খেয়ে এসেছি। কথা দিচ্ছি আরেকদিন এসে আপনার সব রান্নার টেস্ট করে যাব। আজ আমার একটা কাজ আছে। রাজিতাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আবার একটু বাইরে যাব। বলে ওর চাচা চাচিকে বিদায় জানিয়ে রাজিতাকে নিয়ে বাইরে চলে আসে। ওর চাচি মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল। ওর চাচা ওদের এগিয়ে দিতে বাইরে আসলো। নীলা আর রিমিকে কোথাও দেখা যাচ্ছে না। রাজিতার খারাপ লাগছে এটা ভেবে যে ওর চাচি ওদের জন্য এত আয়োজন করে রান্না করেছে আর ওরা সেটা না খেয়েই চলে আসলো। রাজিতা বারবার পেছন ফিরে দেখছে। একদিনের ঝড়ে ওর সব কিছু এভাবে শেষ হয়ে যাবে কে জানতো? যারা ওকে ভালোবাসতো তারাই ওকে ভুল বুঝছে, যাদের ও পরিবার ভাবতো তারাই ওকে শত্রু ভাবছে। কেন?
ওকে আসলে এ পরিবারের কেউ ছিল না, সবটাই মিথ্যে মায়ের জাল। গাড়িতে উঠতে যাবে তখন আনানের একটা কল আসলো। আনান কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। তখন রাজিতার নিজের ফোনের কথা মনে পড়ল। কাল থেকে ওর ফোনটা ওর কাছে নেই, এই জন্যই তো ওর কেমন খালি খালি লাগছিল। আনানকে উদ্দেশ্য করে বলল, আমার একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি, এখন আর কিছু আনতে হবে না। আঙ্কেলকে বলে তোমার যা যা প্রয়োজন পাঠিয়ে দিতে বলবো। এখন চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি চলে যান, আমি পরে চাচুর সাথে চলে যাব। আনান ধমকের সুরে বলল, তুমি এখন এখানে থাকার বায়না ধরছো? সবার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো না? ইউ আর নট ওয়েলকামড হিয়ার এনিমোর। আমাকে দেখার পর থেকে কেউ আর তোমাকে পছন্দ করছে না। তুমি কি একেবারেই কচি খুকি নাকি যে কিছুই বোঝো না? রাজিতা আনানের লজিক বুঝতে পারল। ও তো বোকার মতো এটা ভেবে খুশি হয়েছিল যে আনানকে দেখে ওরা ভীষণ সারপ্রাইজড হবে আর খুশিও হবে, কিন্তু এমনটা হবে তা ও বুঝতেই পারেনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুধু ফোনটা নিয়ে আসি বলেই আবার বাসার ভেতর চলে গেল রাজিতা। রাজিতা আবার বাসায় ঢুকে দেখল যে সবাই বাইরেই আছে। ও ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে সবার দিকে তাকালো, এই ভেবে যে হয়তো ওরা ওর সাথে কথা বলবে, ওকে থাকতে বলবে, কিন্তু তেমন কিছুই হলো না। সবাই যেন রাজিতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওর চাচু যেন কিছু বলতে গিয়েও থেমে গেল। রাজিতা ফোন নিয়ে সোজা গাড়িতে চলে গেল। এবার আর চোখের জলটাকে আটকে রাখতে পারল না, কান্নাগুলো বৃষ্টির মতো ঝরতে লাগলো। চোখের জলগুলো মোছার প্রয়োজনও মনে করল না। আনানকে দেখে ওর কান্না আরও বেড়ে গেল। ও আনানকে লক্ষ্য করে বলতে লাগলো, আপনি কেন এমনটা করলেন? নীলা আপুকে বিয়ে করলে কি এমন হতো? কেন আমার জীবনের ভালোবাসার মানুষগুলোকে এভাবে কেড়ে নিলেন? গাড়ি চলতে শুরু করেছে। আনান বুঝতে পারল যে রাজিতা অনেক কষ্ট পেয়েছে। আনান রাজিতাকে বলল, তুমি যাকে পরিবার ভাবছো তারা কি আদৌ তোমাকে পরিবার ভাবে? তুমি যাদের আপন মানুষ ভেবে কষ্ট পাচ্ছ তারা কি আদৌ তোমাকে আপন ভাবে? আপনি কি বলতে চাইছেন আমার চাচু আমাকে ভালোবাসে না? আমার ছোট আম্মু আমাকে ভালোবাসে না? সব দোষ আপনার। আপনার জন্য সবাই আজ আমাকে ভুল বুঝছে। সবাই ভাবছে যে আমি জেনে শুনে নীলা আপুর বরকে কেড়ে নিয়েছি। সবাই এটা কি করে ভাবতে পারল? রাজিতার কান্নাগুলো যেন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আনান ওকে শান্ত করার চেষ্টা করছে। আমি মানছি সব দোষ আমার। তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আচ্ছা, কয়েকটি বাদ দাও, জাস্ট দুটো প্রশ্নের জবাব দিবে। বলুন, আপনার যত প্রশ্ন আছে বলে ফেলুন। আমার জন্য তো এবারে দরজা বন্ধ হতে চলেছে, শুধুমাত্র আপনার খেয়ালিপনার জন্য। তুমি কি এই বিয়েটাকে স্বাভাবিকভাবে নিতে পারছো না? এখন আমি তোমার স্বামী, তুমি বারবার এসব বলে কি প্রমাণ করতে চাইছো? আচ্ছা, আপনি আপনার প্রশ্ন করুন। আনান রাগটাকে একটু কন্ট্রোল করে বলল, প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার চাচা চাচি যেখানে নিজের মেয়েদের বিয়ে দিলেন না সেখানে তোমাকে কেন জোর করে বিয়ে দিলেন? আর দ্বিতীয় প্রশ্ন, আর যখন ওনারা সবাই আমার সম্পর্কে সত্যিটা জানতে পারলেন তখন তো সবার অনেক বেশি খুশি হওয়ার কথা ছিল। ওনারা খুশি না হয়ে কেন তোমাকে আর তোমার চাচাকে ভুল বুঝছে? প্রশ্ন দুটো শুনেই রাজিতার কালকের কথাগুলো মনে পড়ে গেল। ওর অন্য দুই বোনের মতো ও নিজেও তো চাচ্ছিল না আনানকে বিয়ে করতে, শুধুমাত্র ওর চাচু আর ছোট আম্মুর অনুরোধে ও বিয়ে করেছিল। আর তারপর থেকে চোখের জলগুলো যেন বাদ মানছে না। আনানের প্রশ্ন দুইটা রাজিতার মনে অনেক বড় একটা দাগ কেটে গেল। আসলে আনান কেন এমন করলো? কেন এমন কথা বলে ওর চাচুদের প্রতি বিদ্বেষ তৈরি করছে? আনান আসলে কে? রাজিতা কিছুটা ভয় পেতে থাকে, কারণ আজকে যেটা হলো তারপর রাজিতার চাচি কখনো ওকে সহজভাবে মেনে নেবে না। ওর চাচিকে ও ভালোভাবেই চেনে। রাজিতাকে চুপ করে থাকতে দেখে আনান বলল, কি হলো, এখন চুপ হয়ে গেলে কেন? রাজিতার কান্নাগুলো এখন থেমে গেছে, চোখের জলগুলো ওভাবেই শুকিয়ে গেছে। শুকনো মুখে রাজিতা বলল, আমিও তো আপনাকে বিয়ে করতে চাইনি, তাহলে আমার আর নীলা আপুর মধ্যে পার্থক্য কি সেটা তোমার না জানলেই চলবে। কেন জানবো না? আমি জানতে চাই। ততক্ষণে রাজিতারা বাসায় পৌঁছে গেছে। আনান রাজিতাকে বলল, মাকে কিছু বলার দরকার নেই, বলবে যে আমি আর থাকতে দিলাম না তোমাকে, সবার সাথে দেখা করিয়ে নিয়ে এসেছি। আমি একটু বাইরে যাচ্ছি, একদম কান্নাকাটি করবে না আর, আমি তাড়াতাড়ি ফিরে আসব। বলে গাড়ির দরজা লাগিয়ে দিতে লাগলো। রাজিতা চেঁচিয়ে বলতে লাগলো, আমার প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনও পাইনি মিস্টার আনান রেদওয়ান, উত্তরের অপেক্ষায় রইলাম। রাজিতা ও শাশুড়িকে আনানের শিখিয়ে দেওয়া কথাগুলো বলল। ও শাশুড়ি ওকে বলল, আচ্ছা ভালো হয়েছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নে, কাল থেকে যা ধকল যাচ্ছে তোর উপর দিয়ে
রাজিতা আচ্ছা বলে নিজের রুমে চলে গেল। ফোনটা চেক করতে দেখলো যে ওর বান্ধবীরা অনেকবার কল করেছে। ওদের সাথে কথা বলার কোনো মুড ওর নেই, কিন্তু একজনের কল অপেক্ষা করার কোনো সাহস ওর নেই। ওর চাচুর ছেলে নিয়ন ভাইয়া। রাজিতা দেখল যে ওর নিয়ন ভাইয়া কাল থেকে এখন পর্যন্ত 50 বারের মতো কল করেছে। ও কল ব্যাক করবে কিনা ভাবছে, তখন আবার নিয়ন কল করলো। কলটা রিসিভ করে কাঁপা কাঁপা গলায় হ্যালো বলতেই ওপাশ থেকে নিয়ন অস্থির কণ্ঠে বলতে লাগলো, হ্যালো রাজি, কেমন আছিস তুই? কল ধরিসনি কেন আমার? আমি কত চিন্তা করছিলাম জানিস। কাল কি হয়েছে আমাকে বল। বল, ওরা সবাই আমাকে মিথ্যে বলছে, তোর বিয়ে হয়নি, সব মিথ্যা। বল রাজি, তুই শুধু একবার বল, আমি তোর মুখ থেকে সত্যিটা জানতে চাই। এতগুলো কথা একেবারে শুনে রাজিতা বুঝতে পারছে না যে কি বলবে। ওই বাসায় সবাই ওকে আদর করতো শুধুমাত্র চাচু আর ওর নিয়ন ভাইয়ার জন্য, এটাও ভালো করেই জানে। তারপরও বেহায়া মনকে জোর করে বোঝাতে চাইতো যে সবাই ওকে ভালোবাসে। একটু ভালোবাসা পাওয়ার জন্য বোকার মতো চিন্তা ভাবনা করত। ওকে চুপ থাকতে দেখে নিয়ন ওপাশ থেকে আবার বলে উঠল, নিশ্চয়ই মা কিছু বলেছে তোকে, নাকি নীলা, নাকি রিমি কিছু বলেছে? তুই আমাকে বল, আমি তো কিছুদিন পরই আসছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। রাজিতার কান্নাগুলো যেন গলার কাছে এসে আটকে ছিল এতক্ষণ, তাই এবার গলা চিরে বের হয়ে আসলো, নিয়ন ভাইয়া, হ্যাঁ বল আমাকে, কি হয়েছে বল। আমি তো শুনতেই চাচ্ছি, আর হয়তো কিছুই ঠিক হবে না, সব শেষ হয়ে গেছে। আমার সাথে কেন এমনটা হলো? রাজি, তুই চিন্তা করিস না, আমি আসলেই সব ঠিক হয়ে যাবে। আমার সত্যি বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে ওপাশের মানুষটা চুপ হয়ে গেছে। রাজিতা আবার বলতে লাগলো, আচ্ছা নিয়ন ভাইয়া, ছোট আম্মু কি কখনো আমাকে নিজের মেয়ে হিসেবে দেখেনি? নীলা আপু আর রিমি কখনো আমাকে নিজের বোনের মতো দেখেনি? নাকি আমি শুধু বোকার মতো তাদের আপন ভেবে গিয়েছি? রাজি, প্লিজ চিন্তা করিস না, কিছুই হয়নি। আমার পরীক্ষাটা শেষ হলে যত দ্রুত পারি চলে আসব। আমি কিছুতেই ও ছেলেটাকে তোর জীবন নষ্ট করতে দেব না। মায়ের কথা না হয় বাদ দিলাম, বাবা কি করে পারলো এমন একটা ছেলের সাথে তোকে বিয়ে দিতে? আর তোকে বিয়ে দেওয়ার কথা ওরা ভাবলো কি করে? ভাইয়া, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই হয়নি। আনান সম্পূর্ণ সুস্থ, আর এজন্যই তো ছোট আম্মু আর নীলা আপু আমাকে ভুল বুঝছে। তারপর রাজিতা নিয়নকে সবটা খুলে বলল। নিয়নকে সবটা বলার পর রাজিতার নিজেকে কিছুটা হালকা লাগলো। ছোটবেলা থেকে ওর চাচি বা চাচাতো বোনেরা কিছু বললে ওর চাচা আর নিয়ন ভাইয়া ছিল যারা ওর পাশে থাকতো, ওকে হাসানোর চেষ্টা করত। অথচ আজ ওর মন খারাপের সময় কেউ ওর পাশে নেই, ওকে হাসানোর মতো কেউ নেই। রাজিতা কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। হঠাৎ মাথায় কারো হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে যে ওর সামনে আনান দাঁড়িয়ে আছে। আনানকে দেখিয়ে রাজিতা তাড়াতাড়ি করে উঠে বসল। কখন আসলেন? এই তো একটু আগেই। আমাকে ডাকেননি কেন? দেখলাম ঘুমাচ্ছ, তাই আর ডাকলাম না। তা আমার উপর থেকে রাগ কমেছে নাকি এখনও আছে? রাজিতা ঠান্ডা সরে বলল, আপনার উপরে রাগ করে কী লাভ? হঠাৎ কথার এত পরিবর্তন? এখানে এসে বুদ্ধিশুদ্ধি খুলেছে নাকি? যার কেউ নেই তার আল্লাহ আছে বলে রুম থেকে বের হয়ে যাচ্ছিল রাজিতা। আনান ওর হাত টেনে ধরে বলল, কেউ নেই মানে? আমাদের কিছুই মনে হয় না? কি শুরু করেছো তুমি? শুরু আমি করেছি নাকি আপনি? আপনি কেন আমাকে বিয়ে করেছেন তার উত্তর আজ দিতেই হবে। সময় হলে উত্তর পেয়ে যাবে। মা ডাকছে, ফ্রেশ হয়ে আসো, আর সবার সামনে যেন না দেখি কোনো সিক্রেট করতে। রাজিতা চুপচাপ আনানের কথাগুলো শুনতে লাগলো। আনান বুঝতে পারল যে রাজিতার মন অনেক খারাপ। ও ভাবল যে করেই হোক রাজিতার মন ভালো করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষে আনান আবার বাইরে গিয়েছিল। রাজিতার সাথে ভালো করে কথা বলেনি, হয়তো রাজিতার কথায় কষ্ট পেয়েছে। রাজিতার নিজের উপরই রাগ হতে থাকে এটা ভেবে যে মানুষটা কাল থেকে আজ পর্যন্ত ওর সাথে এত ভালো ব্যবহার করছে তাকে কিনা কথা শুনিয়ে যাচ্ছে। ও সমস্ত রাগ আনান বেচারার উপর দিয়ে ঝাড়ছে। আনানকে সরি বলা উচিত, এসব ভাবছিল তখনই আনান এসে বলল, সরি, সারাদিন তোমাকে সময় দিতে পারিনি। মা বলল তুমি নাকি রুম থেকে বের হওনি। রাজিতা নরম সুরে বলল, আপনি কেন শুধু শুধু সরি বলছেন? আমারই তো সরি বলা উচিত। প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। আমি জানি তোমার সাথে যা যা হচ্ছে তা মেনে নিতে একটু সময় লাগবে, তাই তোমার কথায় কিছু মনে করার প্রশ্নই আসে না। সত্যি আমার উপরে রেগে নেই তো? রেগে থাকলে কি রাগ ভাঙাবে? আগে বলুন, আমাকে মাফ করে দিয়েছেন? কিসের জন্য?
এই যে কাল থেকে আমি আপনাকেই ভুল বুঝে যাচ্ছি, অথচ আপনি আমার কত খেয়াল রাখছেন। তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। শুধুই দায়িত্ব? মানে? না, কিছু না। কথাটা বলে রাজিতা ভাবে যে কি বলতে কি বলে দিয়েছে। আনান বুঝতে পারল যে রাজিতা কি বলতে চাচ্ছিল, তাই বলল, একটা বিষয় আমরা না চাইলেও মেনে নিতে হবে যে আমরা এখন স্বামী স্ত্রী। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এগুলোর জন্ম দিতে হবে। জানি না তুমি আমাকে কি ভাবছো, তবে আমি আনান ছেলেটা অতটাও খারাপ নয় তুমি যতটা ভাবছো। রাজিতা যাকে এত কথা শোনাচ্ছে সে এখন ওকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভেবে অবাক হয়ে যায়। আসলে মানুষটা মনে হয় অনেক ভালো। এত কিছুর পরেও ও শুধু রাজিতার প্রতিই খেয়াল। 2 দিনেই মানুষটার প্রতি কেমন একটা মায়া জন্মে গেছে রাজিতার। আনানের মায়াবী মুখটার দিকে তাকাতেই লজ্জায় মাথা নুয়ে নেয় রাজিতা। কারণ আনান ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু মানুষ আছে যারা সামনের মানুষটিকে না দেখে কথা বলতে পারে না। আনানও হয়তো ওই ধরনের হবে। রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আমাকে তুমি কি এখনও বিশ্বাস করতে পারছো না? তুমি বলেছিলে না যে তুমিও রাজি না থাকা সত্ত্বেও আমি কেন তোমাকে বিয়ে করলাম, জানতে চাও? রাজিতা যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেছে। আমতা আমতা করে বলল, আপনার ইচ্ছে হলে বলতে পারেন, আমি আর জোর করব না। নিজের মানুষেরা যেখানে বিশ্বাসের মূল্য রাখে না সেখানে। এটুকু বলেই থেমে গেল রাজিতা। আনান বলল, আচ্ছা, আমাকে এখনই বিশ্বাস করতে বলছি না। তুমি তখন শুনতে চাচ্ছিলে, তাই জিজ্ঞেস করলাম। বাকিটা তোমার ইচ্ছে। আপনি আমার উপর রাগ করে আছেন, তাই না? সেই অধিকার কি তুমি আমাকে দিয়েছো এখনও? আপনি কি নীলাপুকে বিয়ে করলেও এভাবে কেয়ার করতেন? রাজিতার মুখে আবার নীলা নাম শুনে আনান এবার একটু চটে যায়। দেখো, তোমাকে বারবার বলছি যে এখন আমরা স্বামী স্ত্রী। সো বারবার তুমি অন্য কাউকে টেনে এনে কী প্রমাণ করতে চাইছো? আপনি আজ সারাদিন কোথায় ছিলেন? রাজিতা কথা ঘোরাচ্ছে বুঝতে পেরে আনানও আর কিছু বলল না। এক বিষয় নিয়ে বারবার কথা বলতে ভালো লাগছে না। কাজ ছিল একটু। আরেকটা কথা, যদি মনে করো আমি তোমার উপরে রেগে আছি আর রাগ ভাঙাতে চাও তো তৈরি হয়ে নাও, একটু বাইরে যাব তোমাকে নিয়ে। যদি তুমি যাও তো। বলে রুম থেকে বের হয়ে গেল আনান। রাজিতা ভাবল যে আনান নিজে থেকে যখন বলছে তখন বাইরে থেকে একটু ঘুরে আসলেই ভালো লাগবে। সারাদিন একা একা রুমের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছে ও। রাজিতা মেরুন রঙের একটা সালোয়ার কামিজ পরল, হালকা মেকআপের সাথে খোলা চুল। বেশ লাগছে দেখতে। রাজিতার খুব ইচ্ছে চুল বড় করার, কিন্তু ঘাট থেকে কিছুটা নেমে যেন চুলগুলো বড্ড জেদি হয়ে যায়, আর বড় হয় না। তার উপরে হালকা কার্লি। রাজিতার হঠাৎ ওর বাসার কথা মনে পড়তেই মনটা আবার খারাপ হয়ে গেল। বাসার কথা ভাবছিল তখন হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে যে ওর বান্ধবী নেহা কল করেছে। বেচারি কাল থেকে কল করে যাচ্ছে, কথা বলতে ভুলেই গিয়েছিল। কল রিসিভ করতে ওপাশ থেকে একটা রাগী তীক্ষ্ণ কণ্ঠেও ভেসে এলো, বান্দরনি, কাল থেকে কল করছি, কল ধরিস না কারোই। আমি তো ভাবলাম মরে টরে গিয়েছিস, খয়রাতি খাওয়ার প্ল্যান করছিলাম। আরে কান ফাটিয়ে ফেলবি নাকি? আসতে বল, আমি শুনতে পাচ্ছি। ব্যস্ত ছিলাম খুব, তাই কল ধরতে পারিনি। বোনের বিয়েতেই এত ব্যস্ত? নিজের বিয়ে হলে তো তোকে মোম হারিকেন দিয়ে লাগিয়েও খুঁজে পাওয়া যাবে না দেখছি। আচ্ছা কি বলবি বল, আমি আবার একটু বাইরে যাব। এ কথা বলতেই দেখে আনান চলে এসেছে রুমে। রাজিতাকে ফোনে কথা বলতে দেখে বিছানায় শুয়ে পড়ল। ভাবল রাজিতার কথা শেষ হওয়া পর্যন্ত একটু রেস্ট নেওয়া যাক। আনানকে দেখে রাজিতা একটু অস্বস্তি বোধ করতে লাগলো। আচ্ছা পরে কথা বলবো নে। কিন্তু ওপাশ থেকে নেহার ফোন রাখার কোনো তাড়া নেই, ও বলেই চলেছে, আরে আজ যে কী হয়েছে তুই শুনলে হা হয়ে যাবি। আমাদের ডিপার্টমেন্টে একটা নতুন স্যার জয়েন করেছি। সে কি দেখতে, তুর্য স্যার। আর কি, তার চাইতে ডাবল হ্যান্ডসাম। সে গাড়ি থেকে যখন নামলো দেখার মতো একটা পরিবেশ। আশেপাশে যারা ছিল আমার মনে হয় সবাই অবাক হয়ে গিয়েছিল। ক্যাম্পাসে এখন তুর্য স্যারের ফ্যান ফলোয়ার কমে যাবে দেখিস। তুই নিজেও তুর্য স্যারকে বাদ দিয়ে এই স্যারের প্রেমে পড়ে যাবি। নেহা, আমি তোর সাথে পরে কথা বলবো নি। আরে আমার কথা তো শেষ করতে দে। হ্যালো হ্যালো। নেহা হ্যালো হ্যালো করছিল, কিন্তু তার আগে রাজিতা কল কেটে দিল। ওদের ভার্সিটির তুর্য স্যার অনেক মেয়ের ক্রাশ, রাজিতার কাছেও ভালো লাগে, তবে ওইভাবে না। উনি আবার রাজিতাদের ডিপার্টমেন্টের স্যার নয়। আমার নিজের স্বামী এত হ্যান্ডসাম, এখন তো আর আমাকে অন্য কাউকে দেখতে হবে না। একে ভার্সিটির টিচার হিসেবে জয়েন করিয়ে দিলে দেখা যাবে সব মেয়ে চোখ ফেরাতে পারবে না।
ভাগ্যিস উনি আমাদের ভার্সিটির টিচার না, না হলে বদমেয়েগুলো নজর দিয়ে দিত। এসব ভাবতে হাসি পায় ওর। যাকে এ পর্যন্ত স্বামী হিসেবে মানতেই পারেনি তাকে নিয়ে কী ভাবছে সব। রাজিতাকে একা একা হাসতে দেখে আনান ওর সামনে গিয়ে বলল, একা একাই হাসবে নাকি আমাকেও হাসির সঙ্গী বানাবে? রাজিতা চমক ভেঙে বলল, না মানে আমার এক বান্ধবী কল করেছিল তাই। তোমার জন্য ড্রেসটা সুন্দর লাগছে নাকি ড্রেসটার জন্য তোমাকে সুন্দর লাগছে বুঝতে পারছি না। আমার প্রশংসা করছেন নাকি ড্রেসের আমিও তা বুঝতে পারছি না। মহারানী, তৈরি হলে চলুন যাওয়া যাক। আর কত ওয়েট করাবেন? জি চলুন। সন্ধ্যা কেটে রাতের অন্ধকারে সব কিছু গ্রাস হতে শুরু করেছে, কিন্তু শহরে তার ছিটে ফোটাও নেই। আনান গাড়ির দরজা খুলতে যাচ্ছিল তখন রাজিতা বলল, এখন কোথায় যাবেন? আমি তো চাচ্ছিলাম তোমাকে কিছু শপিং করানোর জন্য মলে নিয়ে যেতে। তুমি কোথায় যেতে চাও বলো, সেখানেই নিয়ে যাব। প্রথমে এই গাড়ি ছাড়ুন। মানে রিকশায় ঘুরবেন? গাড়ি থাকতে রিকশা কেন? রাতের শহরটা রিকশায় ঘুরে দেখার মজাই আলাদা। ঘুরবেন? তুমি চাইলে ঘুরতেই পারি। তুমি ঘুরেছো এর আগে কখনো? হ্যাঁ, আমরা তো মাঝে মধ্যেই ঘুরতাম। আমরা মানে আমি, রিমি আর নিয়ন ভাইয়া। নীলা আপু মাঝে মধ্যে যেত আমাদের সাথে। আমার সাথে ঘুরতে ভালো লাগবে তো? আপনি এত প্রশ্ন করছেন কেন? গেলে চলুন, আর না হলে। রাজিতাকে থামিয়ে দিয়ে আনান একটা রিকশা ডেকে দুজনে রিকশায় অনেকক্ষণ ঘুরল। রাজিতার কাছে আনানকে এখন আর অপরিচিত লাগছে না, ওর সাথে ঘুরতে ভালোই লাগছে। একটা পার্ক দেখে রাজিতা আনানকে বলল ওখানে নেমে ঘুরতে। রাজিতা আর আনান দুজনে চুপচাপ পাশাপাশি হাঁটছে। আনান রাজিতাকে বলল, তোমার হাতটা একটু ধরা যাবে? না মানে সবার মতো নতুন বউয়ের হাতটা ধরে হাঁটতাম আর কি। আমার খুব ইচ্ছে ছিল যে বউর হাত ধরে পার্কে ঘুরে বেড়াবো। আজ যখন বলতেই রাজিতা আনানের দিকে হাত বাড়িয়ে দিল। আনান রাজিতার হাতে হাত রাখতেই রাজিতার মনে হতে লাগলো যে এই মানুষটাকে হয়তো বিশ্বাস করা যায়। নিজেকে অনেক মুক্ত লাগছে। সারাদিনের বিষণ্ণতাগুলো যেন ওকে ছেড়ে চলে যেতে শুরু করেছে। রাজিতা আনানকে উদ্দেশ্য করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? এখনও জিজ্ঞেস করে কথা বলতে হবে? না মানে আপনার সম্পর্কে তো আমি তেমন কিছু জানি না, তাই। কি জানতে চাও বলো? আপনি কি করেন, মানে আপনার পেশা? সব রেখে তুমি আমার পেশা নিয়ে পড়লে কেন? অন্যান্য মানুষ সাধারণত পছন্দ অপছন্দ ইচ্ছে অনিচ্ছে এইসব সম্পর্কে জানতে চায়, আর তুমি প্রথমে পেশা জানতে চাচ্ছ কেন? জানতে ইচ্ছে হলো তাই। আপনি যদি না বলেন সেটা আপনার ব্যাপার। রাগ করলে নাকি? আসলে ওটা বলা যাবে না, ওটা তোমার জন্য সারপ্রাইজ। অন্য কিছু জিজ্ঞেস করো। আপনাদের এখানেই যখন আছি আস্তে আস্তে সব জানতে পারবো। আমার সম্পর্কে জানার খুব আগ্রহ দেখছি। সব কিছু ছেড়ে যার কাছে চলে আসলাম তার সম্পর্কে না জানলে হয়? রাজিতার স্বাভাবিক আচরণ দেখে আনানের অনেক ভালো লাগছে। আনানের মা বাবা অনেক খুশি হয়েছে যে ছেলে আর ছেলে বউ একসাথে ঘুরতে বেরিয়েছে। আনানের মা বাবার ব্যবহারে রাজিতা মুগ্ধ। ওনারা রাজিতাকে একদম আপন মেয়ের মতো দেখছে। রাজিতা যখন আনানের মাকে মা বলে ডাকছিল উনি মনে হয় আবেগে কেঁদেই ফেলল। আনানের মিশন কমপ্লিট। রাজিতা সবার সাথে হেসে খেলে কথা বলছে, আনানের মায়ের সাথেও গল্প করছে। এসব দেখে আনানের অনেক ভালো লাগছে। রাজিতার পছন্দ অপছন্দ বিভিন্ন বিষয় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত আনানের মায়ের সাথে গল্প করলো। রাজিতার গল্প থামানোর কোনো নামগন্ধ না পেয়ে আনানের মাই বলল, অনেক রাত হয়েছে মা, যা এবার গিয়ে শুয়ে পড়। কাল নাকি আবার ভার্সিটি যাবি? আনু বলল। রাজিতা খুশিতে যেন লাফিয়ে উঠল। উনি বলেছে কাল ভার্সিটি যেতে দিবে? ও শাশুড়ি হেসে বলল, তুই চাইলেই হবে। ওকে তোর ব্যাপারে নাক গলানোর? কিছু হলে শুধু আমাকে এসে বলবি, বাকিটা আমি দেখব। রাজিতা কিছুটা লজ্জা পেয়ে বলল, আচ্ছা মা, আসি তাহলে। কাল তো সকালে উঠতে হবে, তাহলে আমাকে ডেকে দিবেন একটু। আন্নু থাকতে আবার আমার ডাকা লাগবে নাকি? ওই ডেকে দিবে দেখিস। আনান ডেকে দিবে মনে হতে ওর সকালের কথা মনে পড়ে গেল। মুখে পানি ছিটিয়ে কেউ ঘুম ভাঙায়? রাজিতা রুমে ঢুকতে আনান বিছানায় শুয়ে শুয়ে বলতে লাগলো, দরজা লক করে দিও। আর ফোন এখানে রেখে গিয়েছিলে কেন? সাথে নিয়ে গেলেই পারতে। রাজিতা দরজা লক করতে করতে বলল, আবার কে ফোন করেছিল? চাচ্চুরা কেউ, নাকি নেহা, নাকি মালিহা? তাদের কেউই না। রাজিতার চাচ্চুরা কেউ ফোন করেনি শুনে রাজিতার মনটা আবার খারাপ হয়ে গেল। ও সারাদিন আশা ছিল যে অন্তত ওর চাচু ওকে একবার কল করে খোঁজ নেবে, মেয়েটা কেমন আছে না আছে। ওর চাচু এতটা নিষ্ঠুর কিভাবে হলো?
রাজিতার হাতে ফোনটা দিতে দিতে খসখসে গলায় বলল, এত রাতে নিয়ন ভাইয়া কেন কল করেছে? নিয়ন ভাইয়া শুনে রাজিতা যেন কিছুটা খুশি হলো। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করতে করতে আনানকে উদ্দেশ্য করে বলল, আমাকে ডাকেননি কেন? এতটা জরুরি জানতে পারলে অবশ্যই ডেকে দিতাম। আমি তো ভাবলা। আর কিছু বলার আগে রাজিতা হ্যালো বলতে বলতে বেলকনিতে চলে গেল। আনান শুধু বারবার ঘড়ি দেখছি। পুরো 23 মিনিট 45 সেকেন্ড পরে রাজিতা রুমে আসলো। ওর মুখের হাসিটুকু বলে দিচ্ছে যে ও কী পরিমাণ খুশি। আমি পাশে থেকেও এতটা খুশি রাখতে পারছি না। আর ওই নিয়ন বেটা 1000 মাইল দূরে থেকে মুখে হাসি ফুটিয়ে তুলেছে। স্বামী থাকতে এত রাতে অন্য মানুষের সাথে কথা বলতে বিবেকে একটুও বাঁধল না। কি মেয়ে রে বাবা! আনান মনে মনে ওসব ভাবছিল। তখন রাজিতা ওর পাশে শুয়ে পড়ল আর বলতে লাগলো, জানেন 2 মাস পরেই নিয়ন ভাইয়া দেশে আসছে। ওনার থিসিস পেপার প্রায় কমপ্লিট। কতদিন পর ভাইয়াকে সরাসরি দেখব। ওহ, ভাইয়া যখন বাইরে যায় তখন আমার এইচএসসির টেস্ট পরীক্ষা চলছিল। কতদিন হয়ে গেছে। ওহ, রাজিতার মুখে নিয়ন ভাইয়ার গল্প শোনার কোনো ইচ্ছেই আনানের নেই। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল উঠতে হবে। নাকি বালতি ভর্তি পানি এখনই রেডি করে রাখবো? আচ্ছা বাবা, ঘুমাচ্ছি। তারপর একটু চুপ থেকে রাজিতা আবার বলল, ধন্যবাদ কাল আমাকে ভার্সিটি যেতে দেওয়ার জন্য। কাল রাতে ঘুম হয়েছিল? আসলে আমার ঘুমানো এত বাজে। আপনার কষ্ট হবে না তো? আনান চোখ বন্ধ করেছিল। রাজিদার কথা শুনে পাশ ফিরে শুতে শুতে বলল, বিয়ে যখন করেছি এটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। এখন বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো। আনান গাড়িতে আসতে বলেছিল, কিন্তু রাজিতা অনেক অনুরোধ করে বাসে করে ভার্সিটি আসলো। বইপত্র কিছুই সাথে নেই। দোকান থেকে একটা খাতা আর কলম কিনে ব্যাগে ঢুকিয়ে রাখলো, যদি প্রয়োজন হয়। রাজিতা চাচু সকালে ফোন করেছিল। এই কারণে আজ ওর মনটা অনেক ভালো। আনন্দের বাসা থেকে রাজিতার ভার্সিটি অনেকটা দূরে। রাজিতা ভাবছে যে এত দূরে প্রতিদিন এসে ক্লাস করাটা তো কষ্ট হয়ে যাবে। রাজিতা ক্লাসে ঢুকতে নেহা আর মালিয়া ওকে ঘিরে ধরল, যেন কতকাল পরে ও ক্লাসে এসেছে। নেহা ওর কাছে এগিয়ে এসে বলল, কাল ওইভাবে কল কেটে দিলি কেন? আমার পুরো কথাটাই তো শুনলি না। তুই ভাবছিস আমি মিথ্যে বলছি, কিন্তু স্যারকে দেখলে তুই বুঝতে পারবি যে আমি এক ফোঁটাও মিথ্যে বলিনি। রাজিতা হঠাৎ দেখতে পায় যে ওর চাচু দাঁড়িয়ে আছে ওদের ফ্যাকাল্টির নিচে। ও হুট করে কাউকে কিছু না বলে নিচে চলে আসে ওর চাচুর সামনে। সকাল সকাল ওর চাচুকে দেখে রাজিতা তো ভীষণ খুশি। ক্যাম্পাসে না হলে হয়তো ও কান্না করে দিত, এমন একটা অবস্থা। ওর চাচু ওকে আসতে দেখে বলল, কেমন আছিস মা? কাল ওভাবে চলে আসলি? সকালে ফোনে কথা বলেও ভালো লাগছিল না। ওই বাসায় যেতেও মন চাচ্ছিল না এত কিছুর পর। তুই যখন বললি যে ভার্সিটি আসবি, তাই চলে আসলাম তোর মুখটা এক নজর দেখার জন্য। রাজিতা দেখলো যে ওখানে চারপাশে অনেক লোকজন, তাই ওর চাচাকে নিয়ে মাঠের পাশে একটা বেঞ্চিতে গিয়ে বসলো। তারপর বলল, কাল ওখান থেকে আসার পর আমারও ভালো লাগছিল না। ছোটো আম্মু কি খুব রাগারাগি করছে কাল? তুই চলে আসার পর আরও ভীষণ রেগে গিয়েছিল। আনন্দকে ওভাবে নিয়ে আসলো। চাচ্চু, আমি তো আসতে চাচ্ছিলাম না, কিন্তু আনন্দ ঠিক কাজই করেছিল। তুই থাকলে তোর চাচি হয়তো আরও অনেক কথা শোনাতো তোদের। সরাসরি না বলেও আকার ইঙ্গিতে বলতো। নতুন জামাই অমন পরিবেশে কি করে থাকতো বল? সেটা ঠিক, ওই জন্য আমিও চলে আসলাম। আনন্দ যে কী ভাবছিল কে জানে। নতুন জামাই শ্বশুরবাড়ি গিয়েছিল শখ করে, অথচ কত কিছু শুনতে হলো। আমি নিজেও তো কত কথা বলে দিয়েছি। মা, তুই ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করিস না। এখন ওটাই তোর নিজের বাড়ি। আমার জানা মতে তোর শ্বশুর খুব ভালো একজন মানুষ, আর আনন্দ তারই ছেলে। হ্যাঁ চাচু, ওনারা অনেক ভালো মানুষ। 2 দিনই আমাকে আপন করে নিয়েছে। তোর চাচিকে নিয়ে বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নীলাও সব ভুলে যাবে হয়তো, কিছুদিন একটু মাথা গরম থাকবে। না চাচু, আমি কিছু মনে করিনি। আমি তো জানি কে কেমন, কিন্তু আনন্দ ও তো অন্য কিছু ভাবছে। তুই ওসব নিয়ে চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু ওদের সাথে মানিয়ে চলবি, আমি যেন কোনো কমপ্লেন না শুনি। তুমিও আমাকে নিয়ে আর চিন্তা করো না। চিন্তা আবার করব না? তোকে বিয়ে দেওয়ার সময় মনে হচ্ছিল যে কেউ আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তুই হয়তো ভাবছিস যে নিজের মেয়েদের রেখে তোকেই কেন আনানের ঘাড়ে চাপিয়ে দিলাম। আসলে আমি নীলা আর নিমিকে অনেক বুঝিয়েছি। ওরা নিজের মেয়ে হয়েও আমার কথা একবারও ভাবেনি। আমি তোকে কোনো ঝামেলা ফেলতে চাইনি। চাচু, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, তুমি এসব নিয়ে আর ভেবো না।
না রে মা, আমি চাই না তুই তোর চাচুকে এভাবে ভুল বোঝ। তোর চাচি বলছিল যে তোকে যে আমি এত আদর করি, তুইও নাকি আমার কথা ভাববি না। আমিও বড় মুখ করে বলেছিলাম যে তুই অবশ্যই আমার কথা রাখবি, আর এই কারণেই আমি তোকে জোর করেছিলাম রে মা। আচ্ছা, এখন তো তুমি খুশি নাকি? খুশি মানে, তোকে বিদায় দেওয়ার সময় আমি যখন জানতে পারলাম যে আনান পুরোপুরি সুস্থ, তখনই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন কিছু বলিনি যে সবাই ওইটা নিয়ে কানাঘুষা শুরু করে দিবে। এমনিতেও তো কানাঘুষা কম হচ্ছিল না। কালকে তোর চাচি আর নীলা যেমন করলো, সেদিন হয়তো তোর বিদায়ই হতো না। হয়তো সারা জীবন তোকে নিয়ে অনেক চিন্তা ছিল আমার, তা এখন দূর হয়ে গেছে। জানি না আনান কেমন ছেলে, তবে তুই চাইলে তোর স্থান করে নিতে পারবি, এটা আমি খুব ভালো করেই জানি। চাচু, তুমি খামোখা চিন্তা করছো। বললাম তো আনান খুব ভালো ছেলে, আর ছোটবেলা থেকে আমি অধিকার আদায়ের যে যুদ্ধ করে এসেছি, এবার মনে হয় তার অবসান হয়েছে। আমি না চাইতেই ওনারা আমাকে এত ভালোবাসে। এই ভালোবাসাগুলো আমি কি করে হারাতে দেই বলো? হ্যাঁ মা, যাই হয়ে যাক না কেন, তোকে ভালো থাকতে হবে। তোর লড়াই তোকেই লড়তে হবে। আমি আজ আছি তো কাল নেই, এখন ওরাই তোর আপনজন। আর কাউকে আপন ভাবতে খুব ভয় হয় চাচু। কে কখন কিভাবে ধাক্কা দেবে কে জানে। তুই একাই এসেছিস মানে? না মানে আনন্দকে একা আসতে দিল? আসতে আবার দেয় নাকি? আমার শাশুড়িকে বলে কয়ে একা এসেছি। কাজটা কি তুই ঠিক করেছিস? আমার বান্ধবীরা সবাই জানে যে আমার বোনের বিয়ে হলো, সেখানে এত নাটকীয়ভাবে আমার বিয়ে হয়েছে জানলে ওরা আমাকে নিয়ে মজা করবে। তাই আমি চাচ্ছি না যে আমার বিয়ের কথাটা সবাই এভাবে জানুক। সময় সুযোগ বুঝে ওদের বলে দিব আমার বিয়ের কথা। তাই বলে তুই কারো কথা না শুনে একা একা চলে আসবি? কাজটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, নেক্সট টাইম আর এই ভুল করব না। এবার খুশি? দেখ, আমি শুধু চাই যে তুই এখন ওদের সাথে মানিয়ে থাক, ভালো থাক, খুশি থাক। রাজিতা ও চাচার সাথে কথা বলতে বলতে ক্লাসের কথা ভুলেই গেছে। হুট করে ওদের সামনে কিছুটা দূর থেকে মালিহা বলতে লাগলো, কী রে, তুই এখানে কি করছিস? একটা ক্লাস অলরেডি শেষ। এতবার কল করলাম, কল ধরলি না কেন? এসব বলতে বলতে মালিহা ওর চাচাকে দেখতে পেয়ে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করলো। ওর চাচা মাঝে মধ্যে আসে বলে মালিহা আগে থেকেই চিনে। ওর চাচা রাজিতাকে বিদায় জানিয়ে চলে গেল। রাজিতা ফোন বের করতেই দেখলো যে আনানের মা কয়েকবার কল করেছিল। ক্লাস করার জন্য ফোন সাইলেন্ট করে রেখেছিল বলে দেখতে পায়নি। মালিহার সামনে তো আর কথা বলা যাবে না, তাই মালিহাকে পাঠিয়ে দিয়ে বলল যে ও একটু পরে যাবে। একটু নিরিবিলি জায়গা দেখে ও শাশুড়িকে কল করলো। কল রিসিভ করে ও শাশুড়ি বলতে লাগলো, কী রে মা, কল ধরছিস না কেন? গিয়ে আমাকে একবার জানাবি না? আমি কত চিন্তা করছিলাম যে আনানের ইচ্ছের বিরুদ্ধে পাঠিয়ে তো দিলাম একা, আবার ঠিকমতো পৌঁছালো কি না। আনন্দ আমার উপরে রাগ করে বেরিয়ে গেল। খুব বেশি রাগ করেছে মনে তো হলো তাই। আর তুই নাকি ক্লাসে যাসনি, তাই তো আমার আরও বেশি চিন্তা হচ্ছে। আসলে চাচু এসেছিল তো তাই। একটু থেমে রাজিতা আবার বলল, আমি ক্লাসে যাইনি মানে? এ কথা আপনাকে কে বলল? আনান ফোন করেছিল। তোকেও নাকি কয়েকবার ফোন করেছে, ফোন তুলিসনি? আমাকে ফোন করেছে? উনি কি আমার ক্যাম্পাসে এসেছে? হ্যাঁ, তোকে ওর সাথে যাওয়াই উচিত ছিল। আমিও বোকার মতো তোকে একা পাঠিয়ে দিলাম। রাজিতা কি বলবে ভেবে পাচ্ছে না। আনান কেন ওর ভার্সিটিতে এসেছে? ওর এত কেয়ার করে নাকি সন্দেহ? যাই হোক, ওর বান্ধবীরা যদি জানতে পারে যে ওর স্বামী ওর খোঁজে ভার্সিটিতে চলে এসেছে, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, ওরা তো জানেই না যে রাজিতার বিয়ে হয়ে গেছে। ওপাশ থেকে ওর শাশুড়ি কী যেন বলছিল। রাজিতা বলল, মা, এখন ফোনটা রাখি, দেখি আপনার ছেলে কোথায়। আচ্ছা ঠিক আছে। রাজিতা কয়েক পা হাঁটতে দূর থেকে আনানকে দেখতে পেল। কফি কালারের একটা কোট পরেছে, এক হাত পকেটে, আরেক হাতে থাকা ঘড়িটা বারবার দেখছে আর এদিক সেদিক তাকাচ্ছে। রাজিতা বুঝতে পারল যে আনান ওকেই খুঁজছে। রাজিতা আনানের সামনে গিয়ে আনানের হাত ধরে টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে গেল। এমন আচমকা কেউ হাত ধরে টেনে টেনে নিয়ে গেলে যে কারো অবাক হওয়ার কথা। আনানও অবাক হয়ে গেছে রাজিতার ব্যবহারে। আনান যেন ছোট বাচ্চার মতো ওকে ফলো করছে। ব্যাপারটা বুঝতে আনানের একটু সময় লাগলো। বোঝার সাথে সাথে আনান রাজিতার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। ও কিছু বলার আগেই রাজিতা বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনারা আমাকে নিয়ে এত চিন্তা করবেন। আমার একা আসাটা আসলে ঠিক হয়নি। তোমার কি সে বোধটুকু আছে? তুমি তো এটাও বুঝতে পারছো না যে আমি যা করছি সব তোমার কথা ভেবেই করছি।
তোমার ভালোর জন্যই করছি। আসলে আমাকে গাড়িতে আসতে দেখলে আমার বান্ধবীরা বিভিন্ন প্রশ্ন করত, তাই তো আমি কি বলতাম ওদের যে হুট করে আমার বউ। এটুকু বলেই থেমে গেল রাজিতা। আনান বলল, হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? থেমে গেলে কেন? একটা সিম্পল বিষয় বুঝতে তোমার এত সময় লাগে? না মানে আমি চাচ্ছিলাম না যে আমার বিয়ের কথাটা ওরা জানুক। কেন? মানুষের কি বিয়ে হয় না? নাকি তোমার বিয়ে হয়েছে এটা তোমার বান্ধবীরা শুনলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমার তো মনে হয় আপনিও চান না যে আপনার বিয়ের কথা আপনার রিলেটিভরা কেউ জানুক। রাজিতার কথায় আনান অবাক হয়ে প্রশ্ন করল, মানে?